যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের $15,000 পর্যন্ত ভিসা, বন্ড বা জামানত দিতে হবে সে তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। ভিসা বন্ডের শর্তের আওতায় থাকা দেশগুলোর তালিকায় 7টি দেশকে যুক্ত করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময় পার হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। বন্ডে সর্বোচ্চ পরিমাণ প্রতি ডলার 122.31 টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,50,000 টাকা। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকা অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু দেশও রয়েছে। ভেনেজুয়েলা সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ভেনেজুয়েলায় চালানো অভিযানটিকে দুর্দান্ত উল্লেখ করে মার্কিন সেনাদের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন 1.5 বছরের মধ্যে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কাজ শুরু করবে। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র 3 থেকে 5 কোটি ব্যারেল তেল নেবে বলেও জানান ট্রাম্প। অরিসুল ইসলামের প্রতিবেদন। 3-4 দিন হলো ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অভিযানে ভেনেজুয়েলার 23 ও কিউবার 32 সেনা নিহত হয়েছেন। শপথ নিয়েই সেই সেনাদের স্মরণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, জাতি তাদের সর্বোচ্চ সম্মান জানাবে। ভেনেজুয়েলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সম্মান জানাতে আমরা 7 দিনের শোক ঘোষণা করছি। এটি আমাদের পক্ষ থেকে শহীদদের স্বীকৃতি। তারা দেশের জন্য সর্বোচ্চ মূল্য দিয়ে জীবন উৎসর্গ করেছেন। এদিকে অভিযানে সেনা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এই অভিযানে ভেনেজুয়েলার সেনা নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এ সময় অভিযানে অংশ নেয়া মার্কিন বাহিনীর প্রশংসা করেন তিনি। অভিযানের সময় ভেনেজুয়েলার পক্ষে অনেক সেনা মারা গেছে। তাদের বেশিরভাগই কিউবান, যারা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিল। আমাদের সেনারা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছে, তবুও একজন মার্কিন সেনাও নিহত হয়নি। এটি ছিল একটি দুর্দান্ত অভিযান। ট্রাম্প জানিয়েছেন আগামী 1.5 বছরের মধ্যে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কাজ শুরু করতে পারে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে, যা মার্কিন তেল কোম্পানিগুলো করবে। পরে রাজস্বের মাধ্যমে সেই অর্থ ফেরত দেওয়া হবে। বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ প্রায় 303 বিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলার দখলে থাকায় দেশটিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র 3 থেকে 5 কোটি ব্যারেল তেল নেবে। এই তেল বিক্রি করে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে জানান তিনি। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যার প্রভাব পড়তে পারে গোটা ল্যাটিন আমেরিকায়। অরিসুল ইসলাম, 71। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপকে মানবতা ও স্বাধীনতার জন্য এক বিশাল পদক্ষেপ বলে অভিহিত করেছেন দেশটির নোবেলজয়ী প্রধান বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। সোমবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী বলেন, 3 জানুয়ারি দিনটি ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়ের জয়ের দিন হিসেবে লেখা থাকবে। এটি কেবল ভেনেজুয়েলার জন্য নয়, বরং গোটা মানবতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ। মাচাদো বলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কারটি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। ট্রাম্পের প্রশংসা করে তিনি আরও বলেন, ভেনেজুয়েলার মানুষ আজ স্বাধীনতার অনেক কাছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজ সম্পর্কে কড়া সমালোচনা করেছেন মাচাদো। ভেনেজুয়েলার নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। এ নিয়ে ভেনেজুয়েলা ইস্যুতে এই প্রথম কোনো মন্তব্য করল দেশটি। লুক্সেমবার্গে সফরকালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি জানান, বহু বছর ধরে ভেনেজুয়েলার সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে। তবে দেশটিতে মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। এ অবস্থায় ভেনেজুয়েলার মানুষের মঙ্গল এবং সুরক্ষার স্বার্থে দুই পক্ষকে বসে একটি সমাধানে আসার আহ্বান জানান জয়শঙ্কর। ভেনেজুয়েলার সাথে বহু বছর ধরে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। এই পরিস্থিতির সঙ্গে যুক্ত সব পক্ষকে ভেনেজুয়েলার জনগণের সুরক্ষার স্বার্থে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান করছি। নিকোলাস মাদুরোর মতো ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলায় অভিযান ও মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানান তিনি। ট্রাম্পকে চ্যালেঞ্জ করে পেট্রো বলেন, তিনি ট্রাম্পের জন্য অপেক্ষা করছেন, ট্রাম্প যেন পেট্রোকে ধরতে যান। বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে সে প্রেসিডেন্টকে যদি তারা আটক করে তাহলে তারা জনগণকে বাঘে পরিণত করবে। পেট্রো বলেন, তিনি শপথ করেছিলেন আর কখনো অস্ত্র ধরবেন না, কিন্তু মাতৃভূমির জন্য তিনি আবারও অস্ত্র তুলে নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেক্সিকো সহ্য করবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম। মেক্সিকোতে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, মাদক কার্টেলগুলো মেক্সিকো চালাচ্ছে। এরপর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে মেক্সিকো। লাতিন আমেরিকার ইতিহাস বলে, হস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনেনি, কল্যাণ সৃষ্টি করেনি কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও দেয়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলায় হামলার পর মেক্সিকো সিটি সম্ভবত ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব বাড়াবে। দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার হলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকানো যাবে বলে ধারণা করছেন মেক্সিকান কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা। এবার ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের দিকে। আর ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় নেতারা। সম্প্রতি ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তাদের গ্রিনল্যান্ড দরকার, এখন এটি অত্যন্ত কৌশলগত। চারদিকে রুশ ও চীনা জাহাজ রয়েছে, জাতীয় নিরাপত্তার দিক থেকে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, আর ডেনমার্ক তা সামাল দিতে পারবে না। এর একদিন পর হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ট্রাম্পের এই ধরনের বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড কেবল সেখানের জনগণের। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় নেতাদের সংহতিকে স্বাগত জানিয়েছেন। ফিলিপাইনে 6.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলের হিনাতুয়ান শহরের ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 6.4 এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 23 কিলোমিটার গভীরে। পাশাপাশি ভূমিকম্প পরবর্তী আফটার শকের সতর্ক বার্তা দিয়েছে তারা। তবে ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিবলক্স। ইউরোপ জুড়ে তীব্র তুষারপাতে 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ফ্রান্সের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 5 জন। বসনিয়ার রাজধানী সারাজিভোতে মারা গেছেন এক নারী। বসনিয়ায় 16 ইঞ্চি পুরো বরফের স্তর জমেছে। ফ্রান্সে নিহতদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে দক্ষিণ পশ্চিমা অঞ্চলীয় ল্যান্ডস শহরে, আর 2 জন মারা গেছে রাজধানী প্যারিসে। তুষারপাতের কারণে অনেক দেশেই যান চলাচল বন্ধ, বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। প্যারিস ও আমস্টারডামে আটকা পড়েছেন বহু যাত্রী। এই অবস্থা আরও কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফ্রান্সের 38টি রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। আমস্টারডাম বিমানবন্দরে 400-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বলকান অঞ্চলেও ভারী তুষারপাত হয়েছে। বরফে গড়া বিশাল দুর্গ, রঙিন আলো আর আতশবাজিতে রূপকথার শহর হারবিন। চীনের হারবিনে তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। বরফের রাজ্যে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের পর্যটকরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন
চৈতি সরোয়ার। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। বিশাল বরফের ভাস্কর্য ঘিরে আয়োজন করা হয় বর্ণাঢ্য আলোক শো ও আতশবাজির প্রদর্শনী। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও উৎসবের আমেজে ভরপুর পুরো এলাকা। চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা উপভোগ করছেন বরফের রাজ্যের অনন্য সৌন্দর্য। এর আগে কখনো এত ভারী তুষারপাত দেখিনি। অনলাইনে আর বন্ধুদের কাছ থেকে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের কথা শুনে এখানে আসার সিদ্ধান্ত নেই। যদিও ভীষণ ঠান্ডা, অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। এবারের আয়োজনে ব্যবহার করা হয়েছে রেকর্ড পরিমাণ 4 লাখ ঘনমিটার বরফ ও তুষার। বিশাল বরফের দুর্গ, ঘোড়ার ভাস্কর্য সহ নানা শিল্পকর্ম দর্শকদের আকর্ষণ করছে। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। ছোটবেলায় যখন এসেছিলাম তখন পার্কটি এত বড় ছিল না। এবার সবচেয়ে ভালো লেগেছে এখানে বিশ্রাম নেয়ার জন্য উষ্ণ বিশ্রাম কক্ষ রয়েছে। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মীদের সেবাও অসাধারণ। আগের তুলনায় পার্কটি এখন কয়েক গুণ বড়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড হারবিনের পর্যটন শিল্পে বড় ভূমিকা রাখছে। গত বছর শহরটিতে রেকর্ড 9,36,00,000 পর্যটকের আগমন ঘটে, যা থেকে আয় হয় প্রায় 137 বিলিয়ন ইউয়ান। আবহাওয়া অনুকূলে থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই বরফ উৎসব। চৈতি সরোয়ার, 71। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে নেপালের বীরগঞ্জ সহ ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্সা জেলা প্রশাসন বীরগঞ্জ শহরে কারফিউ জারি করেছে। এই পরিস্থিতিতে ভারতের বিহারের কাছে সব সীমান্ত পথ বন্ধ বা সিল করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা শুরু হয় নেপালের ধনুষা জেলার কমলা পৌরসভায়। সেখানকার 2 যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যাতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ধনুষা ও পার্সা জেলায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়। স্থানীয়রা ওই 2 যুবককে ধরে পুলিশের হাতে সোপর্দ করলেও উত্তেজনা থামেনি। এরপরই ধনুষার সাকুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। বীরগঞ্জ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। ইরানের মুদ্রার রেকর্ড দরপতন ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে তেহরানের বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে 36 জনের মৃত্যু হয়েছে 9 দিনে। আটক করা হয়েছে 2000-এর বেশি বিক্ষোভকারীকে। 9 দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 36 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। রোকর্দে ইরানি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা 36, যাদের মধ্যে 18 বছরের কম বয়সী 4 জন রয়েছে। এছাড়া 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মানবাধিকার কর্মীদের নেটওয়ার্ক HRANA এর তথ্য মতে 5 জানুয়ারি পর্যন্ত অন্তত 29 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা 1203 জনকে গ্রেফতারের দাবিও করেছে। তেহরানের বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে পশ্চিম ও দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। যদিও 2022-23 সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভের মাত্রা ছোট, তবে এর গতি প্রকৃতি ভিন্ন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।